সেনাবাহিনী ব্রিফিং শুনে যা হয়েছে সেটা হচ্ছে, করাচি বন্দর আক্রমণ করা হয়নি, লাহোর ইসলামাবাদ আক্রান্ত হয়নি, শাহবাজ শরীফ শাহবাজ শরীফ পালিয়ে যাননি, আসিফ মুনির গ্রেপ্তার হননি, বেলুচিস্তান স্বাধীন হয়নি, কোনো বিমান চালক গ্রেপ্তার হয়নি। মোটামুটি যে সমস্ত খবর আপনারা দেখেছেন, এবিপি আনন্দ, রিপাবলিক তো লাহোর দখল করে নিয়েছে, অনেক কিছু চ্যানেল দেখলাম যে পাকিস্তান পুরো কবজায় চলে এসছে, এরকম ধরনের ফেক নিউজ করে মানে আপনাদের কি আনন্দ? লড়াই করবে না দেশের মধ্যে যারা টিআরপি বাড়ানোর চেষ্টা করছে তাদেরকে সতর্ক করবে? যারা টিআরপি বাড়ানোর চেষ্টা করছেন তাদের কাছে অনুরোধ করছি, আমাদের আর্মি বা ডিফেন্স ডিপার্টমেন্ট থেকে যতক্ষণ না পর্যন্ত কোনো তথ্য দিচ্ছে আপনারা তার বাইরে কিছু পরিবেশন করবেন না, অনুরোধ করছি। ভারত পাকিস্তান যুদ্ধ চলছে, আমরা দেখতেছি পাকিস্তান ভারতে হামলা করছে, ভারত পাকিস্তান হামলা করছে, কিন্তু ভারত যে হামলাগুলো করছে এবং পাকিস্তানের ড্রোনগুলো তারা বিভিন্নভাবে ধ্বংস করছে বলে দাবি করছে, এগুলো কতটুকু সত্য এবং যুক্তিসঙ্গত? অবশেষে ভারতীয় সাংবাদিক এবং আরেকজন রাজনৈতিক ব্যক্তি তারা মুখ খুলছেন, তাদের আলোচনা শুনলে এটা স্পষ্ট হবে যে ভারতের প্রশাসন এবং সেনাবাহিনী হামলা নিয়ে মিথ্যা তথ্য দিচ্ছে। মূলত পাকিস্তানে অনেক হামলায় ভারত করতে পারে নাই, বিশেষ করে ভারতের জনগণ এবং গদি মিডিয়া পাকিস্তান দখল করে নেওয়ার কথা বলছে, কিন্তু সেটা আবার ভারতের সেনাবাহিনী খুব অস্বীকার করছে যে আমরা পাকিস্তান দখল করতে পারি নাই, পাকিস্তানে হামলা করতে পারি নাই। তো ভারতীয় সাংবাদিকের কথাগুলো শুনে বোঝা গিয়েছে এই সাংবাদিকগুলি হচ্ছে প্রকৃত দেশপ্রেমিক। চলুন আমরা দুটি আলোচনা শুনবো, এরপর বিশ্লেষণ করবো। আমার মধ্যে একটু আবেগ টাবেগ কম, তো রসকস আবেগ অনুভূতি একটু কম, কারণ প্রচন্ড বাস্তববাদী, সেই কারণে একটু লেট করে এলাম। তো সবার একটু দেশভক্তি পরীক্ষা করার জন্য। তো আজকের হেডলাইন মোটামুটি আপনারা দেখেছেন, হেডলাইনটা আজকে মোটামুটি পরীক্ষা নেওয়া হবে কার কত দেশভক্তি আছে। ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও, মানে উল্টে আমাকে দেশ বিরোধী আখ্যা দেওয়ার আগে ভিডিওটা ভালো করে দেখে নিয়ে, ঠিক আছে? তারপরে যা আমার গোষ্ঠী উদ্ধার করার সেগুলো করো, কিন্তু আগে হচ্ছে তোমাদের দেশভক্তি সত্যি সত্যি দেশভক্তি না এটা অন্য কিছু, সেটা আজকে পরীক্ষা হবে। কারণ গত দুদিন ধরে ফোন করে করে আমার জীবন ঝালাফালা করে দিয়েছেন আপনারা অনেকেই। বলছিলেন যে ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে আপনি কেন চুপ, কেন কোনো কথা বলছেন না, কেন ভিডিও করছেন না? দেখুন, আমি কথা বললেই বিতর্ক হয়, এবং সেই কারণে ভাবছিলাম যে এই বিষয় নিয়ে কোনো ভিডিও করবই না, পাছে দেশদ্রোহী আখ্যা দেওয়ার জন্য তো আমাদের গোবর ভক্ত, গোমূত্র ভক্ত, অন্ধ ভক্ত, আরএসএস, বিজেপির বানর বাহিনী, তারা তো একদম ওত পেতে রয়েছে। ফেসবুক খুললেই মোটামুটি আমাকে নিয়ে খাপ পঞ্চায়েত বসিয়ে রেখেছে বিভিন্ন জায়গায়। তো ভাবলাম যে বিষয় নিয়ে কিছু বলবো না, অনেকেই বলছিলেন যে বিষয় নিয়ে বলতে। তো আপনাদের আমি জাস্ট, আমার এক বন্ধু ফেসবুকে একটা লেখা পোস্ট করেছিল, কয়েকটা প্রশ্ন ছুড়েছিল, তো আমি ভাবলাম যে চলো এই বিষয়টা নিয়ে আজকে এবার টেস্টিং হয়ে যাক, যে সত্যি 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 আপনি দেশভক্ত, নাকি এই যে জিগির উঠেছে সেই জিগিরে আপনি গা ভাসিয়ে নিজেকে বিশাল বড় দেশভক্ত জাহির করার চেষ্টা করছেন না তো? মানে লোক দেখানো আর কি। মানে হয় না যে অনেকে আছে নিজেকে বিশাল বড় ধার্মিক প্রমাণ করার জন্য সকালবেলা বেরোনোর সময় বিশাল বড় একটা তিলক কেটে বা মাথায় টুপি পরে সেজে গেজে বেরোলেন রাস্তায়, মানে নিজের ট্রেডমার্ক জাহির করার জন্য। এবং রাস্তাঘাটে যেখানেই মন্দির পড়ুক, সে রাস্তার পেচ্ছাপানার পাশে কোনো বটতলার ইট পেতে লাল কাপড় বেঁধে পুজো, শনি পুজো বা নানা রকম পুজো করে। তো সেখানে রাস্তা দিয়ে বাসে যেতে যেতে সেটাকেও নমস্কার করছেন, বা কোথাও ভুল করে হয়তো কখনো কোনো মসজিদ, সেটাকেও নমস্কার করে ফেলছেন। ভক্তি ভালো, খুব ভালো, এরকম ভক্তি থাকা দরকার। আপনার এই ভক্তি কিন্তু আপনাকে একদম স্বর্গে যাওয়ার রাস্তা তৈরি করবে, সবই ঠিক আছে, কিন্তু বেশিরভাগটাই হচ্ছে লোক দেখানো অথবা মানসিক একটা বিকৃতি। সত্যি সত্যি যদি আপনার ধর্মীয় ভক্তি জ্ঞানগম্যি থাকে, তাহলে কিন্তু সেটা নিয়ে খুব একটা সমস্যা হয় না। আমি ছোটবেলা থেকে বহু ধার্মিক দেখেছি, যে ধার্মিকদের তাদের মধ্যে কোনো
ওই বিদ্বেষ ওটা দেখিনি। যাই হোক, এবার মূল বিষয় হচ্ছে দেশভক্ত। তো দেশপ্রেম নিয়ে আজকে বিষয়, সেটা হচ্ছে ভারত পাকিস্তান যুদ্ধ। অনেকে বলছেন এটা রাজনীতি করার সময় নয়, এটা দেশের পক্ষে দাঁড়াতে হবে, সেনাবাহিনীর পক্ষে দাঁড়াতে হবে। দেখুন, সেনাবাহিনীর হাতে রয়েছে সংবিধান প্রদত্ত একটা সুপার পাওয়ার ক্ষমতা। দেশের বিরুদ্ধে কেউ বন্দুক ত্যাগ করলে তাকে উড়িয়ে দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর অপেক্ষা করতে হয় না পারমিশনের। সেনাপ্রধান আছে, অর্ডার দিলে একদম ঝাঁঝরা করে ছেড়ে দেবে শত্রুকে। সেখানে আপনার সমর্থন বা মোদির সমর্থন, বিজেপির সমর্থন বা কোনো রাজনৈতিক দলের সমর্থনের প্রয়োজন হয় না। ঠিক আছে, আপনার দেশভক্তির প্রমাণও দিতে হয় না, কারণ তাদের যে দায় দায়িত্ব সেনাবাহিনীর যেটা আছে তার সিকিভাগ আপনার মধ্যে নেই। আর সিকিভাগ দেশভক্তি বা দায় দায়িত্ব আপনার মধ্যে নেই। যদি থাকতো তাহলে এই যে ধরুন না, যখন কোনো আদিবাসীকে পিটিয়ে মারছে, মুসলিমকে পিটিয়ে মারছে, বা কোনো গরিব ঠেলাওয়ালা বা রিক্সাওয়ালা বা হকারকে পুলিশ অত্যাচার করছে, তখন তো আপনি গিয়ে তার পাশে দাঁড়ান না। কিংবা বিভিন্ন সময় যে ঘটনাগুলো ঘটে, সেই ঘটনায় দিনের শেষে সব থেকে বেশি আক্রান্ত হয় গরিব মানুষ। দাঙ্গায় অংশ নেয় গরিব, মরেও গরিব। কোনো নেতা মন্ত্রীর ছেলে বা ধনী পয়সাওয়ালা বা কোনো ধর্মীয় নেতার ছেলে দাঙ্গায় মরে না। তো বিষয়টা হচ্ছে দেশভক্তি। যে পাকিস্তানের বিরুদ্ধে আমার বক্তব্য অবশ্যই ভারত বিরোধী নয়, অবশ্যই মানুষের পক্ষে, সংবিধানের পক্ষে, দেশের পক্ষে, দেশের যারা প্রোটেকশন দিচ্ছেন সেনাবাহিনীর পক্ষে থাকবে। কিন্তু পার্টিকুলার কোনো রাজনৈতিক দল যদি মনে করে যে তার সমালোচনা করছি মানেই হচ্ছে আমি দেশের বিরোধিতা করছি, তাহলে বলবো যে আপনারা গোবর যেমন খাচ্ছেন, পাশাপাশি মোটামুটি আপনাদের যে অতীত রয়েছে বা বর্তমান রয়েছে সেগুলো নিয়ে আমি প্রশ্ন করবই, এবং তাতে আপনাদের গাঁড় ফেটে যায়, তাহলে আমার কিচ্ছু করার নেই, আমার খুব আনন্দ হয়। তো আজকে দেশপ্রেম নিয়ে কিছু প্রশ্ন আপনাদের করব। যারা পাকিস্তানকে নিয়ে মোটামুটি ফেক নিউজ ছড়াচ্ছেন, আজকে সেনাবাহিনীর তরফ থেকে যে প্রেস বিবৃতি দেওয়া হয়েছে সেখানে কয়েকটা জিনিস পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে। কি কি জানিয়ে দেওয়া হয়েছে আপনাদের জাস্ট আমি সেই বিবৃতির একটা পুরো লিস্ট আপনাদের শুনিয়ে দিই। সেনাবাহিনীর ব্রিফিং শুনে যা হয়েছে সেটা হচ্ছে, করাচি বন্দর আক্রমণ করা হয়নি, লাহোর ইসলামাবাদ আক্রান্ত হয়নি, শাহবাজ শরীফ পালিয়ে যাননি, আসিফ মুনির গ্রেপ্তার হননি, বেলুচিস্তান স্বাধীন হয়নি, কোনো বিমান চালক গ্রেপ্তার হয়নি। মোটামুটি যে সমস্ত খবর আপনারা দেখেছেন, এবিপি আনন্দ, রিপাবলিক তো লাহোর দখল করে নিয়েছে, অনেক কিছু চ্যানেল দেখলাম যে পাকিস্তান পুরো কবজায় চলে এসছে। এরকম ধরনের ফেক নিউজ করে মানে আপনাদের কি আনন্দ হয়, মানে আমি এটা বুঝি না। মানে ফেক নিউজ করে ভাবছেন যে ও বিশাল ব্যাপার, কিছু একটা আমরা একটা দেশ দখল করে নিয়েছি। দেখুন, দেশ দখল করার পেছনে অনেকগুলো কারণ থাকে। মানে একটা দেশ দখল করতে গেলে তার ভূখণ্ড দখল করতে হবে, সেখানকার মানুষকে, বেশিরভাগ মানুষের সমর্থন থাকতে হবে, সেখানকার সেনাবাহিনীকে নিজেদের দিকে টানতে হবে, সেখানকার পলিটিক্যাল পার্টিগুলোকে নিজের দিকে টানতে হবে, তবে গিয়ে একটা দেশ দখল হয়। সামরিকভাবে একটা এলাকা দখল করে নিলাম, তারপরে দীর্ঘ বছর মানে কয়েক দশক ধরে খুনোখুনি, মারামারি, গৃহযুদ্ধ লেগে থাকবে, ওটাকে দখল বলে না, ওটা গাঁজওয়ারি বলে। এবং যেটা প্যালেস্তাইন ইসরায়েলে চলছে ওটাকে দখল বলে না। দখল করতে গেলে তার একটা থাকে। কিন্তু এই যে আপনারা যে ফেক নিউজ গুলো ছড়াচ্ছেন কন্টিনিউ, এই ফেক নিউজে ছড়ানোর আমি যখন বিরোধিতা করছি, প্রশ্ন তুলছি, আরে ভাই এটা তো ফেক, তুই দেশ বিরোধী, তুই পাকিস্তানপন্থী, তুই অমুক কর তমুক কর, এরকম গালাগালি করছে বলে। এই সমস্ত দিয়ে আর যাই হোক, অন্ধভক্তিদের কাছে আজকে আমার কিছু প্রশ্ন থাকবে, যে প্রশ্নগুলো আমার এক বন্ধু ফেসবুকে প্রশ্নগুলো পোস্ট করেছে। আমি আপনাদের সেখান থেকে, আমার লাইভ করার সময় দুনিয়ার লোক ফোন টোন করে, এটা আমার খুব বিরক্তিকর লাগে। যাই হোক, আরেকজন, এবার প্রশ্নগুলো করি। দেশপ্রেম, আপনার সত্যি কি দেশপ্রেম যেটা এই মুহূর্তে করছেন, যে বিষয়গুলো নিয়ে আপনি করেন, সত্যি কি আপনার দেশপ্রেম না অন্য কিছু? শুনুন তাহলে। দেশ মানে দেশের মানুষ, ভূখণ্ড শুধু নয়, দেশের মানুষ, তাদের প্রতি ভালোবাসা, তাদের প্রতি তাদের অধিকার যেগুলো আছে, তাদের যে বিশ্বাস, তাদের যে প্রাপ্য, তাদের যে অধিকার, সেগুলো আপনি ঠিকঠাক দিচ্ছেন কিনা, সেগুলো কিন্তু বিচার হবে।
তারপরে গিয়ে আপনার সাথে কথা হবে। তো আমি জাস্ট আমার বন্ধুর একটা পোস্ট, সেখানে দেশপ্রেম নিয়ে কিছু প্রশ্ন ছুড়েছে। কি লিখেছেন? মাঝে মাঝে গোটা দেশের মানুষের মধ্যে দেশপ্রেমের বন্যা চলে আসে। সবাই ফেসবুকে পোস্ট করে দেশের ছবি, পতাকার ছবি, সেনাবাহিনীর ছবি দিয়ে প্রমাণ করে তারা কত বড় দেশপ্রেমিক। আচ্ছা, দেশপ্রেম মানে কি দেশের নির্দিষ্ট ভূখণ্ডের প্রতি প্রেম? শুধুমাত্র নিজের দেশকে ভালো বলা আর অন্য দেশকে গালি দেওয়া মানে দেশপ্রেম? আর মানুষ, দেশের সংবিধান, দেশের প্রকৃতি, নদ নদী, বিভিন্ন কিছু। দেশপ্রেমিক হতে গেলে তার প্রথম শর্তই হলো দেশের সাংবিধানিক সর্বশ্রেষ্ঠ মান্যতা দিতে হবে। কারণ যেমন ধরুন আপনি একটা ধর্ম, সেই ধর্মগ্রন্থই হচ্ছে সেই গ্রন্থের নিয়মাবলী, আচার আচরণ সবকিছু বিধিনিষেধ দেওয়া থাকে। তো আপনি যদি নিজেকে ধর্ম মানেন অথচ ধর্মগ্রন্থটা না মানেন, তাহলে আপনি সেটা কি করে হন সেই ধর্মের অনুসারী? ওরকম আপনি যখন নিজেকে দেশভক্ত বলবেন, তো সেই দেশের সংবিধানকে যদি আপনি মান্যতা না দেন, সেটাকে যদি অস্বীকার করেন, তাহলে আপনি সেই দেশের প্রতি ভক্তিটা কি করে দেখাবেন? মানে বিষয়টা কি আমি বোঝাতে পারলাম? না। যাই হোক, আরেকবার ডিটেলে বলি। দেশপ্রেম হতে গেলে প্রথম শর্তই হলো দেশের সংবিধানকে সর্বশ্রেষ্ঠ মান্যতা দিতে হবে, সংবিধানের প্রতি আনুগত্য দেখাতে হবে। সংবিধান সাধারণ মানুষকে যে মৌলিক অধিকার দেওয়া হয়েছে সেগুলোকে স্বীকার করা এবং মান্যতা দিতে হবে। প্রতিটি ধর্মবর্ণের মানুষের দেশের যে কোনো জায়গায় বসবাস করার অধিকার সংবিধান দিয়েছে। আপনি এর বিরোধিতা করলে আপনি দেশপ্রেমিক হতে পারেন না। আপনি একটা মানুষের যে অধিকার রয়েছে, মৌলিক অধিকার, সেটাকে দিলেন না, আবার দেশপ্রেম দেখাচ্ছেন, মানে আপনি দেশপ্রেমিক না, একদম ধান্দাবাজ। আপনি আপনার রাজনৈতিক চরিতার্থ করার জন্য, স্বার্থ চরিতার্থ করার জন্য নিজেকে দেশপ্রেমিক হিসেবে প্রজেক্ট করার চেষ্টা করছেন। আপনি অ্যাকচুয়ালি ভারতবর্ষের মানচিত্রকে, ভারতবর্ষের জাতীয় পতাকাকে, ভারতবর্ষের যে ভূখণ্ডকে ব্যবহার করছেন নিজের রাজনৈতিক স্বার্থসিদ্ধি করার জন্য, মানুষের সামনে একটা মেকি দেশপ্রেম জিগির তোলার জন্য। আপনারা তো জাতীয় পতাকাকে সম্মান করে না। আরএসএস বিজেপি কোনো কালেই দেশের জাতীয় পতাকা, তিরঙ্গা পতাকা কোনোদিনই সম্মান করেনি। আপনারা ডকুমেন্ট মোটামুটি এই বিজেপি আরএসএস এর পুরনো লেখাগুলো একটু পড়ে দেখুন। সেখানে যাচ্ছে তাই ভাবে ভারতবর্ষের সংবিধানকে নিয়ে, জাতীয় পতাকাকে নিয়ে যাচ্ছে তাই ভাবে নোংরামি করেছে, এবং দেশের স্বাধীনতা সংগ্রামী ভগৎ সিং, নেতাজি সম্পর্কেও পর্যন্ত বাজে মন্তব্য করেছে এরা, যে এরা ব্রিটিশদের তাড়িয়ে ভুল করেছে, এরা অকারণে জীবন দিয়েছে, ইত্যাদি নানা রকমের বিষয়। তো যে সংবিধানকে, এবার এখানে মূল আরেকটা পয়েন্টে আসি, যে তো প্রতিটি ধর্মবর্ণের মানুষের যে কোনো জায়গায় বসবাস করার অধিকার সংবিধান দিয়েছে। আপনি এর বিরোধিতা করলে আপনি দেশপ্রেমিক হতে পারেন না। প্রতিটি মানুষের গোটা দেশ জুড়ে জীবিকার অধিকার সংবিধান দিয়েছে। আপনি যদি ধর্মের কারণে কাউকে এলাকা ছাড়া করেন কিংবা মানে বসবাস করার অধিকার না দেন, তাহলে আপনি কি দেশপ্রেমিক হতে পারেন না। প্রতিটি মানুষের নিজের ধর্ম পালনের অধিকার ভারতের সংবিধান দিয়েছে। আপনি নির্দিষ্ট ধর্মের প্রতি ঘৃণা পোষণ করে হিংসার কথা বলবেন, তাদের মারার কাটার কথা বলবেন, তাদের দেশ থেকে তাড়িয়ে দেওয়ার কথা বলবেন, আপনি কি দেশপ্রেমিক হতে পারবেন না। যদি আপনার মধ্যে এই গুণগুলো থাকে, তাহলে আপনি দেশপ্রেমিক নন, আপনি ধান্দাবাজ একটা সাম্প্রদায়িক লোক। আপনার ভারতবর্ষে থাকার অধিকার নেই, কারণ আপনি সংবিধানের প্রদত্ত অধিকারকে অস্বীকার করছেন এবং মানুষকে তার প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করছেন এবং তাদেরকে ফোর্স করছেন দেশ থেকে তাড়িয়ে দেওয়ার। ফলে আপনি নিজে দেশ বিরোধী, আপনি দেশপ্রেমিক হতেই পারেন না। আবার সংবিধানের মূল বৈশিষ্ট্য হলো ধর্মনিরপেক্ষতা, সমতার অধিকার, গণতন্ত্র। আপনি এগুলো বিশ্বাস না রেখে দেশপ্রেমিক হতে পারবেন না। বিজেপি গণতন্ত্রে বিশ্বাস করে না, তাদের বহু লেখাতে রয়েছে। তারা এখনো একতন্ত্রে বিশ্বাস করে, হিটলারি প্রথায় বিশ্বাস করে। তারা মনে করে যে জনগণের ভোটাধিকারের প্রয়োজনই নেই, পার্টিকুলার একটা রাজনৈতিক দল কিংবা কোনো ব্যক্তি দেশ শাসন করবে এবং তার মতের বিরুদ্ধে হলে সে দেশদ্রোহী আখ্যা দিয়ে তাকে জেলে পুরে মারা হবে, গুলি করে বা শুলিয়ে চড়িয়ে মারা হবে। এই ধরনের রাজনীতি হিটলার যেগুলো করেছিল সেটাই ফলো করে বিজেপি আরএসএস। এবারে এখানে একটা বিষয়, সেটা হচ্ছে মানুষ সংবিধানকে সম্মান করে না, উল্টো পথে চলে। যে মানুষ সংবিধানকে সম্মান করে না, উল্টো পথে চলে, সে কিভাবে দেশপ্রেমিক হয়? সংবিধানে মূল কর্তব্য বলা হয়েছে দেশের মধ্যে বসবাসকারী প্রতিটি মানুষের সাথে ধর্ম, বর্ণ, লিঙ্গের উপরে উঠে ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে হবে, বৈচিত্র্যের মধ্যে ঐক্য গড়ে তুলতে হবে। আপনি এটা অস্বীকার করে দেশপ্রেমিক হতে পারেন
ভারতের বৈচিত্র্যের মধ্যে ঐক্যকে আপনি যদি অস্বীকার করেন, পার্টিকুলার একটা ধর্মের আধিপত্য বিস্তার করার জন্য ছোটখাটো ধর্মের উপর নির্যাতন করেন, তাহলে আপনি বালের দেশপ্রেমিক, আপনি পাকিস্তানের দালাল। কারণ আপনি বাংলাদেশের পাকিস্তানের যারা ভারতবর্ষকে অস্থিরতার দিকে ঠেলে দিতে চাইছে, সেই সমস্ত পাকিস্তানি জঙ্গি গোষ্ঠীর বা পাকিস্তানের আইএসআই গোয়েন্দা সংস্থার হয়ে ভারতবর্ষকে অস্থিরতার দিকে ঠেলে দিচ্ছেন এবং নিজেকে দেশভক্ত বলে চাই করছেন। আপনারা পাকিস্তানের পতাকা পেলো কি করে? শুভেন্দু অধিকারী থেকে শুরু করে আপনাদের কাছে বিভিন্ন জায়গায় আমরা দেখছি এজেন্ট হিসেবে কাজ করছে, পাকিস্তানের আইএসআই চর হিসেবে কাজ করছে, এবং সব অধিকাংশ বিজেপি আরএসএস এর নেতাকর্মী। তাহলে আপনারা যতই চিৎকার করুন, 2002 সাল পর্যন্ত নাগপুরে বিজেপি আরএসএস এর হেডকোয়ার্টারে যে জাতীয় পতাকা তোলেনি, তারা হঠাৎ করে এখন জাতীয় পতাকার প্রতি এত দরদ কেন? অর্থাৎ চোরের মায়ের বড় গলা, নিজেরাই দেশদ্রোহী। নিজেকে মানে হয় না যে অনেক সময় গরু চুরি করে, জানেন তো, 3টে চোর গ্রামে গরু চুরি করতে যায় এবং কি করে, এক জায়গায় মানুষের কোথাও হয়তো যাত্রাপালা কিছু হচ্ছে, সব গ্রামের মানুষ ওখানে জড়ো হয়ে আছে, গ্রামে গরু চুরি করছে। এবার 3টে চোর, একটা চোর গরু চুরি করে উল্টো দিকে গ্রামে উল্টো দিক দিয়ে নিয়ে বেরিয়ে গেল, একটা চোর ওখানে ভিড়ের মধ্যে ছিল, সে গিয়ে খবর দিল গরু চুরি হয়ে গেছে। আরেকটা চোর দৌড়াতে দৌড়াতে লাইট নিয়ে উল্টো দিকে দৌড়াচ্ছে, সমস্ত গ্রামবাসীকে সেদিকে নিয়ে গেল। সেই লাইট ফেলে সেই চোরটাও বাকি দুটো চোর ওই ভিড়ের মধ্যে মিশে গিয়ে বললো এদিকে গেছে, এদিকে গেছে, উল্টো দিক দিয়ে নিয়ে আরেকটা চোর বেরিয়ে গেল। এই সমস্ত নোংরামি করে করে, আর যাই হোক, বিজেপি আরএসএস এর এই নোংরামির রাজনীতি করে যারা এখন মনে করছেন মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ, আচ্ছা, দেশের মধ্যে সব থেকে বেশি অস্থিরতা, দেশের মধ্যে সব থেকে বেশি অনিয়ম, দেশের অর্থনীতিকে ভেঙে টুরমার করা, দেশের মানে ছোট ব্যবসায়ীদের পুরো কোমর ভেঙে দেওয়া নোটবন্দির মাধ্যমে, জিএসটির মাধ্যমে, কই কোনো সন্ত্রাসবাদী তো দমন হয়নি। মোদির শাসনে সন্ত্রাসবাদী দমনের নামে যে সমস্ত গালভরা বুলি দেওয়া হয়েছিল, তাতে ক্ষতিগ্রস্ত হয়েছে গরিব মানুষ, ছোট ব্যবসায়ী। আর আদানি আম্বানির ব্যবসা 2.5 গুণ বেড়েছিল। আপনারা লকডাউনের সময় দেখুন, জিএসটি নোটবন্দির সময় দেখুন। আর এই সময় সব থেকে লেটেস্ট গল্প অপারেশন সিন্দুর নিয়ে খুব ইয়ে হচ্ছে এখন, এবং ফেক নিউজ ছড়ানো হচ্ছে। অরিজিনাল খবর দেখতে হলে আমাদের সেনাবাহিনী, ভারতীয় সেনাবাহিনীর যে প্রেস বিবৃতি আছে সেটা দেখুন, সেখানে পরিষ্কার করে আপ টু ডেট দেওয়া আছে। হোম মিনিস্ট্রির ওয়েবসাইট দেখুন, সেখানে প্রেস কনফারেন্স করে পুরো বিবৃতি দেওয়া আছে, কি ঘটেছে, কতটা ঘটেছে ইত্যাদি। আর সমস্ত যাত্রাপালার মতো গদি মিডিয়া একের পর এক মিথ্যা, মানে এখনো পর্যন্ত যা খবর দেখিয়েছে ওদিকে 99% মিথ্যা খবর এই কদিন ধরে দেখিয়েছে। লাহোর দখল হয়ে গেছে, করাচি দখল হয়ে গেছে, অমুক হয়েছে, তমুক হয়েছে। এগুলো করে লাভটা কি? আপনার মগজ নিয়ে খেলছে, আর আপনি ভাবছেন যে এটা দেখে আমি আবেগ তাড়িত হচ্ছি মানে আমি বিশাল বড় দেশভক্ত। না, আপনি বালের ভক্ত, আপনি দেশভক্ত নন। আপনি বিজেপি আরএসএস গদি মিডিয়ার তৈরি করা একটা মানসিক রোগী, আপনি দেশভক্ত মোটেই নন। যদি দেশভক্ত হতেন, সংবিধানকে মানতেন, দেশের মধ্যে ঐক্যের মধ্যে বৈচিত্র্যকে মানতেন, মানুষকে অধিকারের কথা বলতেন ইত্যাদি। আর এই নেশা মোটামুটি কয়েকদিন পরে কেটে গেলে আমার কথাগুলো তখন আপনারা বুঝতে পারবেন। এখন অনেক নেশার ঘরে আছেন, অনেক আবেগের মধ্যে আছেন, এগুলো শুনতে খারাপ লাগবে আপনাদের। ওই কারণে বলছি, মোটামুটি এই অন্ধ আবেগ ফাবেগ ছেড়ে দিয়ে খুব ঠান্ডা মাথায় বিচার করুন এবং সত্যটা জানার চেষ্টা করুন। কারণ মিথ্যার উপরে দাঁড়িয়ে আপনি যদি আবেগতাড়িত হন, একটা সময় যখন সেটা মিথ্যা প্রমাণিত হবে, তখন আপনি নিজের কাছে ছোট হয়ে যাবেন, সমাজের কাছে ছোট হয়ে যাবেন। আমি চাই না আমাদের দেশের মানুষ কেউ নিজের কাছে ছোট হোক বা পৃথিবীর অন্যান্য দেশের কাছে ছোট হোক। দেখো, ভারতের মিডিয়া এই সমস্ত নিয়ে ন্যাকামি করেছে, পাবলিক নাচানাচি করেছে, পরে এটা মিথ্যা প্রমাণিত হয়েছে। খারাপ লাগে এগুলো দেখতে, বুঝলেন? খুব খারাপ লাগে। আপনি হতে পারেন মানসিক রোগী বা আপনি অতিরিক্ত আবেগ প্রবণ, কিন্তু আপনার এই নির্বুদ্ধিতার কারণে, আপনার এই চ্যাংড়ামির কারণে দেখা গেল ভারতবাসীর মুখে চুনকালি পড়বে, আমার মুখে চুনকালি পড়বে। এটা চাই না। ফলে মোটামুটি চেষ্টা করুন নিজেকে সংযত রেখে, গদি মিডিয়া অ্যাভয়েড করুন। সেনাবাহিনীর বিবৃতিগুলো, সেনাবাহিনীর ওয়েবসাইট, হোম মিনিস্ট্রির ওয়েবসাইট দেখুন, সেখানে সঠিক তথ্যগুলো পেয়ে যাবেন। মানে গা গরম করার জন্য যাত্রাপালা দেখার দরকার নেই। মোটামুটি একজন কমেন্ট করেই যাচ্ছেন তখন থেকে, ভাই যুদ্ধক্ষেত্রে কোড নাম অন্যরকম থাকে। আমার প্রশ্ন, সিন্দুর কেন? এটা কি ভারতীয় আবেগ নিয়ে খেলা হচ্ছে না? না, এখানে সিন্দুর ফিন্দুর নয়, আমি সিন্দুর বিষয়টা ওই নিয়ে আমি কোনো বিতর্কে যাচ্ছি না।
কারণ সিন্দুর বা ওখানে হিজাব কিছু একটা রাখতে পারতো, সেটা পরবর্তীকালে হয়তো রাখবে। এখানে পর্যটকরা যদি মুসলিম হতেন তাহলে হয়তো অপারেশন হিজাব রাখতেন, বা গরু মারা গেলে হয়তো অপারেশন গোবর রাখতেন বা গোমাতা রাখতেন। রাখতেই পারেন, সেটা তাদের ব্যাপার। তবে ওই নিয়ে আমি কোনো কথা বলবো না। তবে এটুকু বলবো, অন্তত এই মুহূর্তে আহ কোনো মিথ্যা খবরে বশবর্তী হয়ে এমন কিছু কাজ করবেন না, বা প্রতিবেশী মানুষের সাথে খারাপ ব্যবহার করবেন না। দেশটা আপনার যেমন বাপের সম্পত্তি, প্রতিবেশী তারও কিন্তু বাপ ঠাকুরদার সম্পত্তি। আপনার বাপ হয়তো ব্রিটিশের গোলামি করেছিল, আপনার প্রতিবেশীর বাপ হয়তো বাপ ঠাকুরদা হয়তো কেউ প্রাণ দিয়েছিল দেশের জন্য, আপনার থেকে তার অধিকার হয়তো অনেক বেশি। ফলে অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে গিয়ে প্রতিবেশীর সাথে ঝামেলায় জড়াবেন না, ধর্ম বর্ণ ইত্যাদির বিনিময়ে। আর পাকিস্তান যে কাণ্ড করেছে তার প্রতিশোধ ভারতীয় সেনাবাহিনী নেবে। এবং এটা নিয়ে অকারণে নিজের দেশের মধ্যে গন্ডগোল যদি পাকান, তাহলে বুঝতে হবে আপনি পাকিস্তানের এজেন্ট হিসেবে কাজ করছেন এবং দেশের মধ্যে অস্থিরতা তৈরি করতে চাইছেন। যাই হোক, মোটামুটি এখানে কি লিখেছে, একজন তোকে পুলিশে দেব, তুই আমার বাল ছিড়বি বোকাচোদার বাল। কি নাম এটা, মাইন্ড মাস্টার। তোর মতো অনেক গরু বাছুরকে মারা বোকাচোদা করেছি আমি, জানিস তো, মানুষ করেছি। দাদা কেমন আছেন? দুবাই থেকে। প্রথমত আমি একটা বলি, আজকের দেশভক্তির বিষয়টাকে নিয়ে আমি আপনাদের যেটা বললাম সেটা হচ্ছে, খুব ভদ্রভাবে বলছি, দেশ মানে দেশের শুধু মানচিত্র নয়, দেশের মানচিত্র মানে মানুষ, এবং দেশটাকে ধরে রেখেছে যে সংবিধান, প্রতিটি মানুষকে যে অধিকার দিয়েছে যে সংবিধান, তার প্রতি প্রেম ভালোবাসা। ফলে আপনি যদি এই সমস্তকে বাদ দিয়ে শুধুমাত্র প্রতিবেশী দেশের সাথে বা একটা মুসলিম দেশের সাথে যুদ্ধ হচ্ছে বলে একটা নিজেকে বিশাল বড় ইন্ডিয়া ইন্ডিয়া একটু সেনাবাহিনীর ছবি দিলাম, মোদির ছবি দিলাম, মোদিকে মিলিটারি ড্রেস পরিয়ে দাঁড় করিয়ে দিয়ে একটা ভালো একটা আবেগপ্রবণ একটা মুসলিম বিদ্বেষী গান চালিয়ে দিলাম, বিশাল বড় নিজেকে দেশ, না, আপনি একটা আবাল, আপনি দেশভক্ত নন। কারণ আপনার এই দেশভক্তি মাঝে মাঝে থেকে থেকে চাগার দেয় যখন গদি মিডিয়া ফেক নিউজ ছড়ায়। আর যে সত্যি যদি দেশভক্তি থাকতে হলে সারা বছর ধরে কোনো ধর্মবিদ্বেষী কথা বলতেন না, মানুষের অধিকার নিয়ে যারা আন্দোলন করছে তাদেরকে গালাগালি করতেন না, প্রত্যেকটা মানুষের অধিকার নিয়ে তাকে তার মতো করে জীবনযাপন করার অধিকার দিতেন, তাকে ডিস্টার্ব করতেন না, বা তাকে দেশদ্রোহী আখ্যা দিয়ে দেশ থেকে লাথি মেরে তাড়ানোর কথা বলতেন না। ফলে এই সমস্ত ছাড়ুন, অনেক হয়েছে। তুই পাকিস্তানে এখানে আছিস কেন? কারণ আমার বাপ ঠাকুরদা স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছে, তোর বাপ ঠাকুরদা ব্রিটিশের গোলামি করেছে, এই জন্য আমি এখানে আছি। আর তুই সবসময় মুখে পাকিস্তানের নাম নিস, আমি এতবার পাকিস্তানের নাম নিই না। গদি মিডিয়া এবং এই অন্ধভক্তরা, মোদী ভক্তরা, বিজেপি যারা রয়েছে, গরু বাছুর বা বানর বাহিনী, তারা সবসময় পাকিস্তান পাকিস্তান, মুসলিম মুসলিম এই নাম জপ করতে থাকে। মানে আজকে ধরুন পৃথিবীর মানচিত্র থেকে যদি মুসলিম শব্দটা আউট হয়ে যায়, কিংবা মুসলিম কান্ট্রিগুলো না থাকে, তাহলে বিজেপি নামক বা আরএসএস নামক দলটার অস্তিত্বই থাকবে না, অস্তিত্বই থাকবে না। কারণ এদের আইডিওলজি হচ্ছে ওটা। যাই হোক, আজকের মতো এটাই। আর ভারতের সেনাকে স্যালুট জানাই, তাদের অন্তত খুব সাহসিকতার সাথে একদম খুব হিসাব করে পদক্ষেপ নেওয়ার জন্য, যাতে খুব সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি যাতে খুব একটা না হয়, তার জন্য আমি স্যালুট জানাই ভারতীয় সেনাকে। আর অবশ্যই আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য যে সমস্ত বীর সৈনিকরা এই ভূমিকা রেখেছেন, তার মধ্যে সব থেকে নাম করো সোফিয়া কুরেশি, যিনি প্রথম দিনেই কিন্তু একদম সরাসরি মিডিয়াতে এসে বুঝিয়ে দিয়েছেন। ওই কি নাম যেন আমাদের, ময়ূক রঞ্জনের কুসুম কুসুম নিয়ে খুব চেল্লাচ্ছিল, তার উপযুক্ত জবাব দিয়েছেন। ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ ছিল, আছে, থাকবে। কোনো বিজেপি আরএসএস বা এই সমস্ত মানসিক রোগী নামক নতুন যে গজিয়ে ওঠা, হঠাৎ করে জেগে ওঠা যে দেশভক্তির যে সমস্ত নতুন ধরনের মানসিক বিকৃত কিছু লোকজন আছে, যারা নিজেকে হঠাৎ করে দেশভক্ত ভাবতে শুরু করে দেয়, এই সমস্ত চাগার দেওয়া মানসিক রোগীদের অন্তত উপযুক্ত জবাব দিয়েছেন সোফিয়া কুরেশি এবং ভূমিকা সিং। তো তাদেরকে বলবো, ওই কুসুম কুসুম নিয়ে ময়ূক রঞ্জনের মুখে মানে বলা যায় গোমূত্র গোবর মাখিয়ে দিয়েছে তারা। আজকের মতো এতটাই, সবাই ভালো থাকবেন। অনেকে প্রায় 1400-1500 লোক দেখছেন,
সবাইকে ধন্যবাদ জানাই। আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে দেবেন। আর আমাকে দেশভক্ত মানে দেশ বিরোধী আখ্যা দেওয়ার আগে নিজের প্যান্টটা তুলে মগজটা খুলে নিজের চরিত্রটা বিশ্লেষণ করো। তুমি ঠিক কত সেকেন্ড আগে বা কদিন আগে কি করেছিলে, আর এখন নিজেকে দেশভক্ত প্রমাণ করার চেষ্টা করছো। আমাকে প্রমাণ করতে হয় না, কারণ সারা বছর আমি মানুষের সাথে থাকি, মানুষের অধিকার নিয়ে কাজ করি। ফলে আমাকে দেশভক্তি শেখাতে এসো না, এবং সংবিধানকে সবচেয়ে বেশি গুরুত্ব দিই। সংবিধানের যে আদর্শ, সম্প্রীতি, সমানাধিকার, এগুলোকে মর্যাদা দিই। ফলে তোমার থেকে আমি অনেক বেশি দেশভক্ত। তোমার মতো সাম্প্রদায়িক বিষাক্ত জন্তু, হিংস্র জন্তু জানোয়ার নই। আর তোমাদের যে পূর্বপুরুষ RSS, হিন্দু মহাসভা, এরা যে ব্রিটিশের দালাল ছিল, বিপ্লবীদের ধরিয়ে দিত, তো তোমরা হচ্ছে গদ্দার, তোমরা হচ্ছে। রাত্রিরে যেভাবে মিডিয়া ট্রায়াল চলেছে, ভালো মানুষও যারা সচেতন নাগরিক সেও কিন্তু এর ট্যাপে পড়ে যাচ্ছে। কিন্তু যেভাবে দেখানো হচ্ছিল করাচিতে, হ্যানতে ত্যানতে, রাওয়ালপিন্ডি থেকে, মানে আমি তো ভেবেছিলাম সকালে ঘুম থেকে উঠে দেখবো পুরো পাকিস্তানকে আমরা নিয়েছি, ওদিকে বালুচিস্তান হয়ে গেছে। কিন্তু দুর্ভাগ্য আমাদের, যেভাবে মিডিয়া ট্রায়াল চলছে এটা অনুচিত। ফলে বাধ্য হয়ে আমাদের ডিফেন্স ডিপার্টমেন্ট থেকে বা আর্মিদের পক্ষ থেকে জানানো হচ্ছে যে আপনারা এইসব হিসাবগুলো করবেন না। আর্মিরা কত দিকে ধ্যান রাখবে? একদিকে শত্রুদের বিরুদ্ধে লড়াই করবে, না দেশের মধ্যে যারা টিআরপি বাড়ানোর চেষ্টা করছে তাদেরকে সতর্ক করবে? যারা টিআরপি বাড়ানোর চেষ্টা করছেন তাদের কাছে অনুরোধ করছি, আমাদের আর্মি বা ডিফেন্স ডিপার্টমেন্ট থেকে যতক্ষণ না পর্যন্ত কোনো তথ্য দিচ্ছে আপনারা তার বাইরে কিছু পরিবেশন করবেন না। অনুরোধ করছি আপনাদেরকে। টিআরপি অনেক আসবে, আপনার চ্যানেল অনেক এগিয়ে যাবে, আমি তো আপনার চ্যানেলের বিরোধিতা করছি না, কিন্তু আগে দেশের ভাবমূর্তি, দেশের সেনাবাহিনী, এটা মাথায় রাখা দরকার আপনাদের। আপনারা যদি অনলাইনে যদি লড়াই করে নেন, তাহলে আমাদের সেনাদের দরকার প্রয়োজন ছিল না। আমাদের সেনারা জীবন উৎসর্গ, আজকে একটা 20-22 বছরের একটি যুবক দেশের জন্য জীবন দিয়েছে, আর্মি একজন, কেন দেশের জন্য তা উৎসর্গ করেছে। সে টিআরপির কথা ভাবলে তাহলে সে রিলস বানাতে যুদ্ধে যেত। আমরা যারা করছেন, আপনারা যারা এই মিডিয়ার মাধ্যমে, অনুচিত। তবে হ্যাঁ, আমাদের দেশের মিডিয়ার যে কি সুনাম, নতুন করে আমরা বলবো না। এত ফেক মিথ্যা প্রোপাগান্ডা এরা চালায়, সেজন্য সারা পৃথিবীতে যে কটা কান্ট্রি আছে, মিথ্যা তথ্য পরিবেশনে সর্বপ্রথম আমাদের দেশকে এই হলুদ মিডিয়ারা রেখেছে। সবাই না, কিছু হলুদ মিডিয়া। বিজেপি এই যুদ্ধ পরিস্থিতিকে ভোট প্রচারে ব্যবহার করছে বলে অভিযোগ করছে বিরোধীরা। আপনিও কি এই মতে সমর্থন করেন? এরা তো সবসময় এটা করবে। এখন জাতীয়তাবাদী মানুষের মধ্যে এটাকে ঢেলে দিয়ে এটাই দেশপ্রেমের অঙ্গ হিসাবে, অবশ্যই দেশপ্রেমের সাথে থাকছে, এটাকে ভোটে ক্যাশ করার জন্য বিজেপি রেডি আছে। তাহলে বলুন না, দুবার কাশ্মীরের পেহেলগাঁওয়ের টেরর অ্যাটাকের পরে দুবার আপনার অল পার্টি মিটিং হয়েছে। সে অল পার্টি মিটিংয়ে দেশের প্রধানমন্ত্রী নয়, দেশের প্রথমবারের মিটিংয়ে দেশের প্রধানমন্ত্রীকে কোথায় দেখলাম? বিহারে তার নির্বাচনী প্রচারে। এটাকে তারা ক্যাশ করবে। 2019 সালে পুলওয়ামাতে যে টেরর অ্যাটাক হয়ে আমাদের 40 জনের অধিক সেনা শহীদ হয়েছিলেন, সেটাকেও তারা নির্বাচনী খাতে ব্যবহার করেছে। দুর্ভাগ্য আমাদের, আমরা সচেতন হতে পারিনি বলে আজকে এই দুরবস্থা হচ্ছে। আমাদের সেনারা জানকে কুরবান করে দিয়ে শত্রুর বিরুদ্ধে লড়াই করছে, আর আমরা এত নিম্নরুচির রাজনৈতিক নেতা হয়ে উঠেছি, আমাদের সেনাদের কুরবানিকে, আমাদের সেনাদের আত্মবলিদানকে আমরা রাজনৈতিক কাজে ফায়দাতে লাগাচ্ছি। বরঞ্চ এটা আমাদের সেনাদের আত্মত্যাগ, আত্মবলিদানকে আমাদের মধ্যে নিয়েছে জাতীয়তাবাদী চিন্তাভাবনা আরও বেশি বেশি কী করে মানুষের মধ্যে তৈরি করা যায়, সেটা করার দরকার ছিল কেন্দ্রীয় সরকারকে। কেন্দ্রীয় সরকার তা না করে আগামী দিনে ভোট ব্যাঙ্কগুলো কীভাবে সুরক্ষিত রাখবে তার চেষ্টা করছে। এর জবাব কিন্তু সেনার পরিবারও যেমন দেবে, সাধারণ মানুষের পরিবারও দেবে। এই যুদ্ধ ছায়ার পরিস্থিতিতে নাগরিক মানুষের কতটা বাক প্রদানের স্বাধীনতা আছে, এই নিয়ে প্রশ্ন উঠছে। ঠিক তাদের মত প্রকাশে কতটা ঠিক সুরক্ষিত থাকছে? দেখুন, ভারতবর্ষের ডেমোক্রেটিক কান্ট্রি, প্রত্যেকটা নাগরিকের পূর্ণ স্বাধীনতা আছে। সে সংবিধানের গণ্ডির মধ্যে থেকে মত প্রকাশ করার, সে করে যাবে, কেউ সেটাকে আটকাতে পারবে না। মোদি রাজা নয় আর মমতা রাজা নয়, আমরা প্রজা, সেরকম ব্যাপার নয়। আমরা সবাই রাজা এই রাজার দেশে। 5 বছরের জন্য মোদিজিকে দেশ পরিচালনার দায়িত্ব জনগণ দিয়েছে। 5 বছরের জন্য
বাংলা পরিচালনার দায়িত্ব মমতা দিদিকে দিয়েছে। সুতরাং কেউ বলতে পারবে না যে এইটা করবে না সেটা করবে না। যেভাবে মমতা ব্যানার্জি ওয়াকাফের আন্দোলন এখানে করা যাবে না দিল্লিতে যে ডাইরেকশন দিচ্ছে, এটার যেমন বিরোধিতা, ঠিক একইভাবে মানুষ তার মতামত রাখবে। তার যদি মতামতটা কারো পছন্দ হতে পারে, না হতে পারে, কিন্তু সংবিধানের মধ্যে থাকলে তার মতামতকে আপনি হেয় করতে পারবেন না। এই যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে শ্রমজীবী মানুষ, অর্থনীতি এবং সংখ্যালঘুদের উপর কীরকম প্রভাব পড়বে বলে মনে করছেন আপনি? রাজনৈতিক কারবারি ছাড়া প্রত্যেকটা মানুষের উপরে ইফেক্ট হবে। কিন্তু আপনি ওই পয়েন্টে যদি যান যে তাহলে যুদ্ধ থামিয়ে দেন, সেটা এখনও কিন্তু অফিসিয়ালি এখনও ঘোষণা হয়নি আমরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করছি। আমাদের অফিসিয়ালি ঘোষণা হয়েছে টেররদের বিরুদ্ধে আমাদের আক্রমণটা ছিল, আমাদের এখানে আছে জঙ্গি কার্যকলাপ করে গিয়েছে, তার আমরা কাউন্টার দিয়েছি, অ্যাকশন করে গেছে, আমরা রিয়াকশান দিয়েছি, এটুকুই। অফিসিয়ালি যদি আপনি যুদ্ধের কথা বলেন যে অ্যানাউন্স হয়, প্রত্যেকটা আমাদের দেশেরও ক্ষতি হবে। কিন্তু কথা হচ্ছে দেশের ক্ষতি হবে বলে চুপ করে থাকলেও তো হবে না। বারবার এসে আমাদেরকে মারবে, টুক 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 করে মারবে, আমাদেরকে অস্থিরতা করবে, আজমল কাসব এসে যাবে, ওখানে আপনার কি বলে তাজ হোটেলে আক্রমণ করে দেবে, বিশ্বের দরবারে আমাদের মাথা হেট হবে, বারবার আমাদের দেশে টেরর অ্যাটাক হবে। এইটাতে চুপ করে থাকলে হবে? এটার উত্তর দিতে হবে। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি ঠিক জনগণকে কি বার্তা দিতে চান? জনগণকে একটা কথাই বার্তা দিতে চাইব, যেটা হচ্ছে যে আমরা দেখছি সোশ্যাল মিডিয়া এখন খুবই অ্যাক্টিভ, আমাদের দেশের নাগরিক আরও অ্যাক্টিভ থাকতে হবে। তবে মিথ্যা প্রপাগান্ডার শিকার আপনারা হবেন না। কোনো খবর বলুন, কোনো নিউজ বলুন, যাই বলুন না কেন, তাদের ফ্যাক্টটা আগে চেক করবেন, সোর্সটা আগে দেখবেন। আর বিশেষ করে আমাদের ইন্ডিয়ান আর্মির বিভিন্ন পেজ আছে, বিভিন্ন নেভি, এয়ারফোর্সের বিভিন্ন পেজ আছে, ডিফেন্সের বিভিন্ন পেজ, অফিসিয়াল পেজ বিভিন্ন আছে, সেগুলোকে ফলো করুন, এক্স্যাক্ট খবর শুনুন, মাথা ঠান্ডা রাখুন। অহেতুক মানে আপনার উত্তেজিত হওয়ার প্রশ্ন নয়, ভয় পাওয়ারও প্রশ্ন নয়। আমাদের সেনারা আছেন, আমাদের জন্য তারা লড়াই করছেন, আমরা ফুল সাপোর্ট এখন আমরা সেনাদেরকে দেব। এখন আমাদের কাছে বড় চ্যালেঞ্জ সন্ত্রাসবাদকে নির্মূল করার, এটা দেশের কাছে চ্যালেঞ্জ। এখানে কোন রাজনীতি, কোন ধর্ম, বর্ণ, জাতের কোনো প্রশ্ন নয়। চ্যালেঞ্জ হচ্ছে সন্ত্রাসবাদকে নির্মূল করতে হবে। তাই সন্ত্রাসবাদকে নির্মূল করতে গেলে সেনাদেরকে পূর্ণ সমর্থন করতে হবে। এখন নাগরিকের উদ্দেশ্যে বলবো, পূর্ণ সমর্থন করব। এর মধ্যে যারা গুলোগুলি করতে আসবে তাদেরকে আমরা সামাজিকভাবে, জনগণ তাদেরকে বয়কট করব। মিসাইল চালিয়েও এবার স্তব্ধ পাকিস্তান। ভারতের ত্রিমুখী শক্তির সামনে মুখ থুবড়ে পড়ল পাকিস্তান। আমরা দেখলাম যে পাকিস্তান সাধারণ নাগরিকের উপর বারবার হামলা করছে। তো আপনি কি বলবেন, যুদ্ধই কি আসল উত্তর, না আরও অন্য কোনো পরিস্থিতিতে এইটা ঠিক করা যেত? দেখুন, ব্যাপারটা হচ্ছে পাকিস্তান থেকে জঙ্গি বারবার এসে আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে তারা অস্থিরতার পরিবেশ তৈরি করেছে। আপনারা জানেন আজমল কাসব থেকে শুরু করে বিভিন্ন সময় রিসেন্ট পেহেলগাঁওতে যেটা হয়েছে, তার এর অ্যাটাকে এর বিরুদ্ধে গিয়ে পাকিস্তানের কিছু জঙ্গি সংগঠন, যেখানে পাকিস্তানের থেকে আমাদের ইন্ডিয়া বিরোধী কার্যকলাপ চালাই, তাদের আক্রমণ করেছে। পাকিস্তান তার পরিবর্তে পুঞ্চ এলাকাতে মন্দির, গির্জা, মসজিদ নির্বিশেষে গুলি চালিয়ে ওখানকার সাধারণ মানুষকে শহীদ করছে, খুন করছে। এটা পাকিস্তান আমাদের সাথে ভাবে পেরে উঠতে পারবে না। আমাদের যে তিনটে, ইন্ডিয়ান এয়ারফোর্স, ইন্ডিয়ান নেভি, ইন্ডিয়ান আর্মি, ত্রিমুখী লড়াইয়ের সামনে তারা দাঁড়াতে পারবে না, ভালো করেই জানে। ফলে কি, সাধারণ নিরীহ মানুষ যারা বর্ডারের সীমানার কাছে আছে তাদের উপর আক্রমণ চালাচ্ছে। এই আমরা বিরোধিতা করছি, এবং সাথে সাথে এটাও বলছি যে আমাদের সেনারা যে আক্রমণ চালিয়েছে সেটাকে সমর্থন জানাচ্ছি। এবং এটাও বলেছি, আমরা প্রেস স্টেটমেন্টের মাধ্যমে জানিয়েছি, আমার দেশের সরকারকে, পাকিস্তানের সরকারকে বার্তা দেওয়া দরকার, ফার্দার পাকিস্তানের মাটিতে না কোনো এই ধরনের জঙ্গি কার্যকলাপ হয় যেটা আমাদের দেশের জন্য, দেশের ক্ষতি করবে বলে ওই ধরনের কোনো না চর্চা হয়, তারও লক্ষ্য রাখার জন্য। এবার হচ্ছে প্রশ্ন, আপনি যদি বলতে পারেন এটা অন্য কোনো পন্থা তো অনেকই ছিল, কিন্তু সেটা কি পাকিস্তান মানছে? সেটা হচ্ছে কথা। একাধিকবার আলোচনা, জঙ্গি এসে ডিস্টার্ব করে দিয়ে চলে যাচ্ছে, কখনো ছোট ছোট করছে, এবার এখন বড় আকারে করেছে, 26 জনকে শহীদ করলো। যখন আমার সে কথা ভাষা বুঝছে না, তাকে সেই ভাষাতে উত্তর দেওয়া হচ্ছে। এবার এর পরিপ্রেক্ষিতে দুর্ভাগ্য আমাদের, গত রাত্রিরে যেভাবে মিডিয়া ট্রায়াল চলেছে, ভালো মানুষও যারা সচেতন নাগরিক সেও কিন্তু এর ট্যাপে পড়ে যাচ্ছে। কিন্তু যেভাবে দেখানো হচ্ছিল করাচিতে, হ্যানতে ত্যানতে, রাওয়ালপিন্ডি থেকে, মানে আমি তো ভেবেছিলাম সকালে ঘুম থেকে উঠে দেখবো পুরো পাকিস্তানকে আমরা নিয়েছি, ওদিকে বালুচিস্তান হয়ে গেছে। কিন্তু দুর্ভাগ্য আমাদের, যেভাবে মিডিয়া ট্রায়াল চলছে এটা অনুচিত।
ফলে বাধ্য হয়ে আমাদের ডিফেন্স ডিপার্টমেন্ট থেকে বা আর্মিদের পক্ষ থেকে জানানো হচ্ছে যে আপনারা এইসব বিষয়গুলো করবেন না। আর্মিরা কত দিকে ধ্যান রাখবে? একদিকে শত্রুদের বিরুদ্ধে লড়াই করবে, না দেশের মধ্যে যারা টিআরপি বাড়ানোর চেষ্টা করছে তাদেরকে সতর্ক করবে? যারা টিআরপি বাড়ানোর চেষ্টা করছেন তাদের কাছে অনুরোধ করছি, আমাদের আর্মি বা ডিফেন্স ডিপার্টমেন্ট থেকে যতক্ষণ না পর্যন্ত কোনো তথ্য দিচ্ছে আপনারা তার বাইরে কিছু পরিবেশন করবেন না, অনুরোধ করছি আপনাদেরকে। টিআরপি অনেক আসবে, আপনার চ্যানেল অনেক এগিয়ে যাবে, আমি তো আপনার চ্যানেলের বিরোধিতা করছি না, কিন্তু আগে দেশ, আগে দেশের ভাবমূর্তি, দেশের সেনাবাহিনী, এটা মাথায় রাখা দরকার আপনাদের। আপনারা যদি অনলাইনে যদি লড়াই করে নেন তাহলে আমাদের সেনাদের দরকার প্রয়োজন ছিল না। আমাদের সেনারা জীবন উৎসর্গ, আজকে একটা 20-22 বছরের একটি যুবক দেশের জন্য জীবন দিয়েছে, আর্মি একজন, কেন? দেশের জন্য তো উৎসর্গ করেছে। সে টিআরপির কথা ভাবলে তাহলে সে রিলস বানাতে বানাতে যুদ্ধে যেত। আমরা যারা করছেন, আপনারা যারা এই মিডিয়ার মাধ্যমে, অনুচিত। তবে হ্যাঁ, আমাদের দেশের মিডিয়ার যে কি সুনাম, নতুন করে আমরা বলবো না, এত ফেক মিথ্যা প্রোপাগান্ডা চালায়, সেজন্য সারা পৃথিবীতে যে কটা কান্ট্রি আছে মিথ্যা তথ্য পরিবেশনে সর্বপ্রথম আমাদের দেশকে এই হলুদ মিডিয়ারা রেখেছে, সবাই না, কিছু হলুদ মিডিয়া। বিজেপি এই যুদ্ধ পরিস্থিতিকে ভোট প্রচারে ব্যবহার করছে বলে অভিযোগ করছে বিরোধীরা। আপনিও কি এই মতের সমর্থন করেন? এরা তো সবসময় এটা করবে। এখন জাতীয়তাবাদী মানুষের মধ্যে এটাকে ঢেলে দিয়ে এটাই দেশপ্রেমের অঙ্গ হিসাবে, অবশ্যই দেশপ্রেমের সাথে থাকছে, এটাকে ভোটে ক্যাশ করার জন্য বিজেপি রেডি আছে। তাহলে বলুন না, দুবার কাশ্মীরের পেহেলগাঁওয়ের টেরর অ্যাটাকের পরে দুবার আপনার অল পার্টি মিটিং হয়েছে। সে অল পার্টি মিটিংয়ে দেশের প্রধানমন্ত্রী নয়, তো দেশের প্রথমবারের মিটিংয়ে দেশের প্রধানমন্ত্রীকে কোথায় দেখলাম? বিহারে তার নির্বাচনী প্রচারে। এটাকে তারা ক্যাশ করবে। 2019 সালে পুলওয়ামাতে যে টেরর অ্যাটাক হয়ে আমাদের 40 জনের অধিক সেনা শহীদ হয়েছিলেন, সেটাকেও তারা নির্বাচনী খাতে ব্যবহার করেছে। দুর্ভাগ্য আমাদের, আমরা সচেতন হতে পারিনি বলে আজকে এই দুরবস্থা হচ্ছে। আমাদের সেনারা জানকে কুরবান করে দিয়ে শত্রুর বিরুদ্ধে লড়াই করছে, আর আমরা এত নিম্নরুচির রাজনৈতিক নেতা হয়ে উঠেছি, আমাদের সেনাদের কুরবানিকে, আমাদের সেনাদের আত্মবলিদানকে আমরা রাজনৈতিক কাজে ফায়দাতে লাগাচ্ছি। বরঞ্চ এটা আমাদের সেনাদের আত্মত্যাগ, আত্মবলিদানকে আমাদের মধ্যে নিয়েছে জাতীয়তাবাদী চিন্তাভাবনা আরও বেশি বেশি কী করে মানুষের মধ্যে তৈরি করা যায়, সেটা করার দরকার ছিল কেন্দ্রীয় সরকারকে। কেন্দ্রীয় সরকার তা না করে আগামী দিনে ভোট ব্যাঙ্কগুলো কীভাবে সুরক্ষিত রাখবে তার চেষ্টা করছে। এর জবাব কিন্তু সেনার পরিবারও যেমন দেবে, সাধারণ মানুষের পরিবারও দেবে। এই যুদ্ধ ছায়া পরিস্থিতিতে নাগরিক মানুষের কতটা বাক প্রদানের স্বাধীনতা আছে, এই নিয়ে প্রশ্ন উঠছে। ঠিক তাদের মত প্রকাশে কতটা ঠিক সুরক্ষিত থাকছে? দেখুন, ভারতবর্ষের ডেমোক্রেটিক কান্ট্রি, প্রত্যেকটা নাগরিকের পূর্ণ স্বাধীনতা আছে। সে সংবিধানের গণ্ডির মধ্যে থেকে মত প্রকাশ করার সে করে যাবে, কেউ সেটাকে আটকাতে পারবে না। মোদি রাজা নয় আর মমতা রাজা নয়, আমরা প্রজা, সেরকম ব্যাপার নয়। আমরা সবাই রাজা এই রাজার দেশে। 5 বছরের জন্য মোদিজিকে দেশ পরিচালনার দায়িত্ব জনগণ দিয়েছে, 5 বছরের জন্য বাংলা পরিচালনার দায়িত্ব মমতা দিদিকে দিয়েছে। সুতরাং কেউ বলতে পারবে না যে এইটা করবে না সেটা করবে না। যেভাবে মমতা ব্যানার্জি ওয়াকাফের আন্দোলন এখানে করা যাবে না, দিল্লিতে যে ডাইরেকশন দিচ্ছে, এটার যেমন বিরোধিতা, ঠিক একইভাবে মানুষ তার মতামত রাখবে। তার যদি মতামতটা কারো পছন্দ হতে পারে, না হতে পারে, কিন্তু সংবিধানের মধ্যে থাকলে তার মতামতকে আপনি হেয় করতে পারবেন না। এই যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে শ্রমজীবী মানুষ, অর্থনীতি এবং সংখ্যালঘুদের উপর কীরকম প্রভাব পড়বে বলে মনে করছেন আপনি? রাজনৈতিক কারবারি ছাড়া প্রত্যেকটা মানুষের উপরে ইফেক্ট হবে। কিন্তু আপনি ওই পয়েন্টে যদি যান যে তাহলে যুদ্ধ থামিয়ে দেন, সেটা এখানে কিন্তু অফিসিয়ালি এখনও ঘোষণা হয়নি আমরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করছি। আমাদের অফিসিয়ালি ঘোষণা হয়েছে টেররদের বিরুদ্ধে আমাদের আক্রমণটা ছিল, আমাদের এখানে আছে জঙ্গি কার্যকলাপ করে গিয়েছে, তার আমরা কাউন্টার দিয়েছি, অ্যাকশন করে গেছে, আমরা রিয়াকশান দিয়েছি, এটুকুই। অফিসিয়ালি যদি আপনি যুদ্ধের কথা বলেন যে অ্যানাউন্স হয়, প্রত্যেকটা আমাদের দেশেরও ক্ষতি হবে। কিন্তু কথা হচ্ছে দেশের ক্ষতি হবে বলে চুপ করে থাকলেও তো হবে না। বারবার এসে আমাদেরকে মারবে, টুক করে মারবে, আমাদেরকে অস্থিরতা করবে, আজমল কাসব এসে যাবে, ওখানে আপনার কি বলে তাজ হোটেলে আক্রমণ করে দেবে, বিশ্বের দরবারে আমাদের মাথা হেট হবে, বারবার আমাদের দেশে টেরর অ্যাটাক হবে। এটাতে চুপ করে থাকলে হবে? এটার উত্তর দিতে হবে। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি ঠিক জনগণকে কি বার্তা দিতে চান? জনগণকে একটা কথাই বার্তা দিতে চাইব, যেটা হচ্ছে
যে আমরা দেখছি সোশ্যাল মিডিয়া এখন খুবই অ্যাক্টিভ, আমাদের দেশের নাগরিক আরও অ্যাক্টিভ থাকতে হবে, তবে মিথ্যা প্রপাগান্ডার শিকার আপনারা হবেন না। কোনো খবর বলুন, কোনো নিউজ বলুন, যাই বলুন না কেন, তাদের ফ্যাক্টটা আগে চেক করবেন, সোর্সটা আগে দেখবেন। আর বিশেষ করে আমাদের ইন্ডিয়ান আর্মির বিভিন্ন পেজ আছে, বিভিন্ন নেভি, এয়ারফোর্সের বিভিন্ন পেজ আছে, ডিফেন্সের বিভিন্ন পেজ, অফিসিয়াল পেজ বিভিন্ন আছে, সেগুলোকে ফলো করুন, এক্স্যাক্ট খবর শুনুন, মাথা ঠান্ডা রাখুন, অহেতুক মানে আপনার উত্তেজিত হওয়ার প্রশ্ন নয়, ভয় পাওয়ারও প্রশ্ন নয়। আমাদের সেনারা আছেন, আমাদের জন্য তারা লড়াই করছেন, আমরা ফুল সাপোর্ট। এখন আমরা সেনাদেরকে দেব। এখন আমাদের কাছে বড় চ্যালেঞ্জ সন্ত্রাসবাদকে নির্মূল করার, এটা দেশের কাছে চ্যালেঞ্জ। এখানে কোন রাজনীতি, কোন দর্শক আলোচনা শুনেছেন, সবচেয়ে আলোচনায় আসে ভারতের মিডিয়া। আমরা দেখেছি কিভাবে 5 আগস্টের পরে বাংলাদেশ নিয়ে এই ভারতীয় মিডিয়াগুলো অপপ্রচার ছড়িয়ে বাংলাদেশ নিয়ে পৃথিবীর কাছে বিভ্রান্তিকর তথ্য দিয়ে বাংলাদেশকে বিপদগ্রস্ত করার চেষ্টা করেছে। ঠিক তেমনিভাবে পাকিস্তানে হামলা করার আগেই বলছে হামলা করছে, পাকিস্তানে হামলা না করেই বলছে যে করাচি দখল হয়ে গিয়েছে। এগুলোর কারণে জনগণ বিভ্রান্ত হচ্ছে, বাংলাদেশের নয় পাকিস্তানের জনগণ। কিন্তু মূলত ভারতে পাকিস্তান যে হামলাগুলো করেছে, সে হামলা ভারতের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। ভারতের 200-র বেশি বিমানবন্দর বন্ধ করে দিতে হয়েছে, রাইড খেলা বন্ধ করে দিতে হয়েছে, এবং মোট কথা ভারত একেবারে নেস্তেনাবুদ হয়ে গিয়েছে। ভারত হয়তোবা জনবহুল এবং ক্ষমতাশীল, কিন্তু সাহসিকতার দিক দিয়ে পাকিস্তান থেকে অনেক পিছিয়ে রয়েছে গত এই 2 দিনে যা দেখলাম। কারণ পাকিস্তান সাহসিকতার সহিত অনেক হামলা তারা করে ফেলেছে। মোটামুটি যে হামলাগুলো করেছে, ভারত কখনোই কল্পনা করে না এই হামলাগুলো পাকিস্তান করবে। জানে পাকিস্তানের কাছে অস্ত্র আছে, কিন্তু সে অস্ত্র যে পাকিস্তান ব্যবহার করবে ভারত কখনোই কল্পনা করে নাই। ভারত যে হামলাগুলো করেছিল প্রথমে, সে হামলাটা তারা মনে করেছিল যে পাকিস্তান জঙ্গি যে নাটক আমাদের এখানে করেছে বা আমাদের জনগণকে হত্যা করেছে, এটার দায় চাপানোর জন্য তারা পাকিস্তানে একটা হামলা করে নিজেদের ক্ষমতা পৃথিবীর কাছে জানান দেওয়ার চেষ্টা করছিল। কিন্তু এখন পরিস্থিতি এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, না পারতেছে যুদ্ধ করতে আর না পারতেছে যুদ্ধ থামিয়ে দিতে। একের পর এক বিপদগ্রস্ত হচ্ছে ভারত প্রশাসন।